আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আচ্ছা, তোমরা যারা BCD ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের যদি আমি একটা সিক্রেট জানিয়ে দেই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি রিটেনের জন্য তোমরা 4 মার্ক কনফার্ম পাবে, তাহলে কেমন হয়? তোমরা এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত তোমরা যদি থাকো, তাহলে আমি তোমাদের একটা কনফার্মেশন দিতে পারি যে তোমরা 4 মার্ক খুব সহজেই অর্জন করতে পারবে। কিভাবে? তোমাদের এই যে সংবিধান, ইংরেজি প্রথম পত্রের বই, এই সংবিধান আমি আজকে সাথে নিয়ে এসেছি এবং তোমাদের এইখানে দেখো আমি যে ইংরেজি টপিকগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এক্সপ্লানেশন। এখানে আমি এই কোশ্চেনটা নিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2019-20 শিক্ষাবর্ষের বি ইউনিটের 2019-20 শিক্ষাবর্ষে আসা একটি প্রশ্ন হচ্ছে এই যে এটা 7 নম্বরের প্রশ্ন। বি ইউনিটের 7 নম্বরের একটা প্রশ্ন হচ্ছে এক্সপ্লেইন দ্য কনটেক্সট, অর্থাৎ একটা এক্সপ্লানেশন তোমাকে লিখতে হবে এই যে কনটেক্সট, এই যে দুইটা লাইন থেকে। আমি তোমাদের বলেছিলাম না, যখন আমি তোমাদের টপিক দিয়েছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখে থাকবে, তো সেই টপিকগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই এক্সপ্লানেশন। ঠিক আছে, তো তোমাদের একটা সিক্রেট হচ্ছে তোমরা এই এক্সপ্লানেশনটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ভর্তি পরীক্ষায় তোমার আর টেনশন থাকবে না এই ইংরেজি রিটেনের জন্য। তোমরা অনেকেই ইংরেজি রিটেন এর কথা বলে আমাকে অনেক প্রশ্ন করেছো, আমি হয়তো রিপ্লাই দিতে পারি নাই, এজন্য দুঃখিত। দেখো, আমি এই ভিডিওতে আসবো বলেই তোমাদের রিপ্লাইটা হয়তো দেওয়ার সময় পাইনি, যার কারণে তোমাদের এটা আমার ব্যর্থতা হিসেবে তোমরা ধরে নিতে পারো। দেখো, এই প্রশ্নটা কোথায় থেকে নেওয়া হয়েছে? এই যে আমাদের সংবিধানের কত নাম্বার ধারা থেকে নেওয়া হয়েছে? সংবিধানের একটা ধারা আছে, সেটা হচ্ছে আউট একটা কবিতা রয়েছে বাই রবার্ট ফ্রস্টের একটা কবিতা ছিল আউট। সেই কবিতা থেকে এই লাইন দুইটা তুলে দেওয়া হয়েছে হুবহু। এবং এইখানে কি বলা হয়েছে দেখো তো, এক্সপ্লেইন দ্য কনটেক্সট। এই যে কনটেক্সট, এই যে দুইটা লাইন কবি কিসের জন্য বললো সেটা তোমাকে জাস্ট এক্সপ্লেইন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লানেশন শিখব, কোথায় থেকে প্রশ্নগুলো আসতে পারে এবং কিভাবে আমাকে অ্যান্সারটা করতে হবে, সেই শর্টকাট অথবা ব্রড অথবা প্রয়োজন মাফিক যেই অ্যান্সারের গঠনটা রয়েছে সেটা আমরা শিখব। বুঝছো? তোমরা রেডি তো? তোমরা তোমাদের নোট খাতা অথবা তোমাদের যা কিছু আছে আশেপাশে সেটা নিয়ে তোমরা নোট করার চেষ্টা করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। দেখো, 7 নম্বরে যে কোশ্চেনটা এসেছিল সেটাতে কি বলা হয়েছে? সিন্স হি ওয়াজ ওল্ড ইনাফ টু নো বিগ বয় ডুইং এ মেন্স ওয়ার্ক দো এ চাইল্ড এট হার্ট। এই প্রশ্নটা তোমাদের আবার হুবহু আসার কোনো সম্ভাবনা নেই, বা তোমাদের সিলেবাসে সেই কবিতাটা নাও থাকতে পারে, কিন্তু এই কবিতাটা যখন আমাদের সিলেবাসে ছিল তখন 19-20 শিক্ষাবর্ষে এটা এসেছিল। বুঝছো? সেটা এখন তোমাদের নাও আসতে পারে। তোমরা হয়তো ভাববে যে আমাদের বইয়ে তো আউট কবিতাটি নেই, তাহলে আমরা এটা পড়ে কি করব? তোমরা এটা থেকে আমি কিভাবে অ্যান্সার লিখছি হুবহু তোমাদের আজকে অ্যান্সারটা লিখে দিব। কয় সেন্টেন্সের মধ্যে তুমি অ্যান্সার লিখবা, কি তোমাকে ইনক্লুড করতে হবে, সবকিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। দেখো, অর্থটা তোমাকে আগে বুঝতে হবে, কবিতাটার কোন কবিতা থেকে তোমাকে লাইনগুলো নেওয়া হয়েছে এবং এর কবি সম্পর্কেও তোমাকে একটু জানতে হবে যে এই কবিতাটা কোন কনটেক্সটে লিখেছে এবং এই কবিতাটার মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে, সে তার মূল থিমটা তোমাকে একটু জানতে হবে। শুধু কবিতা না, তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের প্যাসেজ থেকেও আসতে পারে। প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আছে হুবহু তোমাকে তুলে দিতে পারে। তুমি জাস্ট সেইখান থেকে যেটা জানবে সেইটুকু এইখানে লিখে দিবে। ঠিক আছে? দেখো, আমি এক্সপ্লানেশন লিখবো। এক্সপ্লানেশন লিখার কয়েকটা ধরন রয়েছে। এক্সপ্লানেশন লিখতে গেলে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন এক্সপ্লানেশন লিখতে গেলে তোমাকে এখানে আনতে হতে পারে ডাব্লিউএইচ কোশ্চেনের অ্যান্সারগুলো। তারপরে তোমাকে এখানে পোয়েম সম্পর্কে জানতে হবে, প্লাস তোমার পোয়েমের থিম সম্পর্কে জানতে হবে। ওই লাইনগুলো দ্বারা কি বুঝিয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। ওই লাইনগুলো
কি সম্পর্কে বলা হয়েছে সেটা তোমাকে বলতে হবে। এইটাই মূলত মেইন, এই পয়েন্টটাই মূলত মেইন, তোমাকে এইটাই আলোচনা করতে হবে। মাত্র কয়েকটা সেন্টেন্সের মধ্যে তুমি আলোচনাটি করে ফেললে। ঠিক আছে, দেখো ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আমরা আলোচনা করব কিভাবে। এই কবিতার মধ্যে, এই লাইনের মধ্যে তোমাকে বলা হতে পারে যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আলোচনা করো। এই লাইনগুলোর মধ্যে তোমাকে নিজে থেকে করতে হবে। যখন এক্সপ্লানেশন লিখবা তখন তোমাকে এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আলোচনা করতে হবে। একটা ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে হোয়ার, কোথায় এই কবিতাটা কোথায় লেখা হয়েছিল, এবং এই কবিতার কনটেক্সটে যে ছেলেটা করাত দিয়ে তার হাত কেটে ফেলেছিল কাজ করতে করতে, সেই কাজটি, সেই ঘটনাটি কোথায় ঘটেছিল, এটা হোয়ার দ্বারা গেল। তারপর হচ্ছে কখন আমাদের এই ছেলেটার হাতটা কেটে গিয়েছিল সেটা জানতে হবে। তারপরে হোয়াই, কেন আমাকে সেই ছেলেটার হাতটা কেন কেটে গিয়েছিল এটা জানতে হবে। তারপরে হচ্ছে আর কি আছে, হু, কার হাত কেটে গিয়েছিল, হু, কে এই কাজটি করেছিল, কে এই ঘটনাটা ঘটিয়েছিল, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। আমি এই প্রশ্নের আলোকে আলোচনা করছি, তোমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আলোচনা করবে এইরকম ভাবে। ডাব্লিউএস কোশ্চেনগুলো দিয়ে তুমি ডাব্লিউএস কোশ্চেনগুলো করবা, সেখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটা তুমি সাজিয়ে লিখবা। বুঝছো? প্রথমে আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন সংগ্রহ করা। এই ডাব্লিউএস কোশ্চেনগুলো করে আমাদের ইনফরমেশন সংগ্রহ করতে হবে। তারপরে পয়েমের থিম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে এই কবিতা বা এই লাইনের মধ্যেকার মেইন থিমটা কি, এই কবিতার মধ্যে আমাকে কি বুঝিয়েছে, দুঃখ নাকি হাসি নাকি আনন্দ, না কোন বিষয় আমাকে বলেছে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কবি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কবি কে লিখেছে এইটুকু লিখলেই হবে। কে লিখেছে এর থেকে একটু অতিরিক্ত তথ্য যদি তোমার জানা থাকে, যে কবিটা কোন ধরনের কবি, কোন এইজের কবি, এটা জানা থাকলে আর একটু ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। এটা তো বললাম যে এই কোন কনটেক্সটে লেখা হয়েছে, লাইনগুলো দ্বারা কি বুঝিয়েছে সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আমি এখন এই লাইনটার এক্সপ্লানেশন তোমাদের লিখে দিচ্ছি। কিভাবে লিখব আমাকে তো অবশ্যই জানতে হবে, তাই না? দেখো এখানে আমার অর্থটা আগে জানি। দেখো কি বলেছে, সিন্স হি ওয়াজ ওল্ড ইনাফ। হি বলতে কে? হি বলতে ওই ছেলেটা, যেই ছেলেটা, এই কবিতার মূল কনটেক্সটটা কি ছিল জানো? তোমাদের সিলেবাসে হয়তো এই কবিতাটা নেই। এই কবিতার মেইন থিমটা ছিল এরকম যে একটা ছেলে পরিবারের ভরণ পোষণ, খাবার, মৌলিক চাহিদা সেগুলো যোগানোর জন্য একটা ছেলে, একটা কিশোর, বয়স কত হবে 13-14 বছর, সেই ছেলেটা একটা সো মিলে কাজ করে। এই যে কাটা হয় বা যে সো মিল তো তোমরা জানো, সো মিলে মনে করো যে কাঠ সাইজ করা হয় বা কাঠ কাটা হয়, সেই সো মিলে সে কাজ করত। সেই সো মিল ঘর ঘর আওয়াজ করতো, এরকম ভাবে কবিতাটা শুরু হয়েছে। এখন সে সারাদিন ইংল্যান্ডের ভারমন্ট নামের একটা গ্রামে এই সো মিলটার অবস্থান ছিল। এই সো মিলটা, সেখান থেকে দূরে 5টা পর্বত দেখা যায়, সে এরকম কিছু সেটিংসের কথাও কিন্তু সেই কবিতার মধ্যে বলা হয়েছিল। এখন তোমার বইয়ের মধ্যে অনেক ধরনের কবিতা আছে। আমি ক্লাস শেষে তোমার বইয়ের মধ্যে যেসব কবিতা রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের আমি জানাই দিব, এবং হচ্ছে তোমার প্যাসেজ আছে সেগুলো আমি জানিয়ে দেবো। ঠিক আছে, দেখো এই ছেলেটা একটা কিশোর মানুষ, সে ছোট মানুষ, সে প্রাপ্তবয়স্ক মানুষের মতো সে কাজ করত, এবং দৈনিক যে ইনকামটা হতো সেটা তার ফ্যামিলির যোগান দিত। ঠিক আছে, তো তার একটা বোন আছে, তার ছোট বোন নাকি বড় বোন সেটা বলেনি, তার হয়তোবা সেম এজের একটা বোন আছে। সে তার জন্য সন্ধ্যাবেলায় ভাত নিয়ে আসে। কখনকার ভাত? দুপুরের খাবার সন্ধ্যাবেলা নিয়ে আসে। কিসের জন্য? তার খাওয়ার সময় হতো না। তার যে মালিক ছিল, সেই মালিক তাকে
হয়তো কাজের চাপের কারণে, হয়তো অন্য কারণে তাকে খাইতে দিতে লেট করে ফেলেছে, বা সবাই যারা প্রাপ্তবয়স্ক মানুষ আছে তারা কাজ শেষ করে দুপুরের পরে অনেক পরে ভাত খায়, ঠিক আছে। তো ভাত নিয়ে আসছিল বা অন্যান্য খাবার, যেটাই হোক, আমাদের বাংলাদেশের কনটেক্সটে ভাত, ওই ইংল্যান্ডের কনটেক্সটে অন্য কিছু হতে পারে। রাতের খাবার, সেই খাবার নিয়ে আসছিল, দুপুরের খাবার, সন্ধ্যা হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো সে কিন্তু সেই খাবারটা খেতে খেতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তার ছোট বোন নিয়ে এসেছিল বা বড় বোন নিয়ে আসার পরে সে কিন্তু যখন খাবে, তারপরে তার আগে আগে হঠাৎ করেই তার মাথা ঘুরতেছিল, না খাওয়া একটা শরীর, তার অসুস্থতার কারণে তার একটা হাত সৌমিলের সাথে লেগেই কেটে গেল। সে অবাক হয়ে গেল, আমার হাত কোথায়, আমার হাত কোথায়। সে এরকম কিছু লাইন আছে যে হঠাৎ করেই তার মনে হতে লাগলো যে সে কোনো চিৎকার করছে না, কান্না করছে না, কিচ্ছু না, শুধু তার রক্ত বের হচ্ছে। হঠাৎ করেই দেখতে পেল তার হাত নেই, হাত কোথায় গেল। মানে সে এমন হতবাক হয়ে গিয়েছে যে সে কি করবে এরকম। তার তো মাথার মধ্যে এখনো তো, এখানে দেখো, মেজর দ্য চাইল্ড এট হার্ট, সে এখানে বলা হয়েছে যে সে আপাদমস্তকও তার হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে সে এখন একজন শিশু, কিন্তু সে কাজ করছে একজন বিগ বয়ের মতো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো। মেন্স ওয়ার্ক, সে মানুষদের, মানে পুরুষদের মতো, প্রাপ্তবয়স্ক মানুষদের মতো সে কাজ করে, বুঝছো। এখন এত কথার কোনো দরকার নেই, আমি তোমাদের এক্সপ্লেনেশনটা লিখে দিচ্ছি। তার আগে একটু কনটেক্সটটা বলে রাখলাম, যেহেতু তোমাদের সিলেবাসে এই কবিতাটি নেই, তোমাদের আসারও কোনো সম্ভাবনা নেই, কিন্তু কিভাবে লিখবে, এক্সপ্লেনেশন আসলে তুমি কিভাবে লিখবে, টেনশনের বিষয় না। তো সেই জন্য আমি কবিতাগুলো দাগিয়ে দেবো, কবিতার কোন কোন লাইন তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো দাগিয়ে দেবো, আর হচ্ছে যে তোমাদের প্যাসেজের কোন কোন লাইন গুরুত্বপূর্ণ সেগুলো দাগিয়ে দেবো ক্লাসের শেষের দিকে। এবং এখন তোমাদের আমি এটা লিখে শেখাচ্ছি। দেখো, আমরা কবিতাটা এরকম ভাবে, অ্যান্সারটা এইভাবে লেখা শুরু করব। These lines are taken from the poem. The poeমের নাম কি? Out. কবিতা, যখন তোমরা কোনো কবিতার নাম লিখবে তখন দুই পাশে ইনভার্টেড কমা দিবে, বুঝছো। এটা আমাদেরও আমরা যখন আমাদের ডিপার্টমেন্টে যখন আমরা লিখি তখনও আমাদের এইভাবেই লিখতে হয়। যখন কবিতার নাম, যে কোনো কবিতা, যে কোনো ধাঁচেরই কবিতা হোক না কেন, সেই কবিতার নাম লিখতে গেলে কবিতার উপরে দুই পাশে কোটেশন চিহ্ন দেওয়া লাগে। আর যদি তুমি কোনো গল্পের নাম লেখো, নাটক হোক, ছোট গল্প হোক, বড় গল্প হোক, যাই হোক না কেন, কবিতা ব্যতীত অন্য কিছুর নাম লিখতে গেলে নিচে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখো। দিস লাইন, আচ্ছা দিস লাইন হয় না তো। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে দ্য লাইনস আর টেকেন ফ্রম দ্য পোয়েম আউট বাই রবার্ট ফ্রস্ট। এই যে প্রথম লাইনটা কিন্তু আমাদের হয়ে গেল। যে টিচারই তোমার খাতা দেখুক না কেন, সে বুঝবে যে তুমি কবিতাটা একটু হলেও পড়েছো। কবিতার যেহেতু নামও তুমি সুন্দরভাবে লিখতে পারছো, তারপরে কবির নামটাও তুমি লিখতে পারছো, তার মানে তুমি পড়েছো। স্যার প্রথমেই তোমার একটা স্যাটিসফিকেশন আসবে স্যারের মনে, ঠিক আছে, তোমার খাতার বিষয়ে বা তোমার বিষয়ে। এরপরে কি আসবে, প্রথমেই তুমি এই লাইনটা লিখলা, তারপরে ডিরেক্ট তুমি এই কনটেক্সটে চলে যাবা। এত তো ব্যাখ্যা করার সময় নেই তোমার, যেহেতু ভর্তি পরীক্ষার সময় খুব কম দেওয়া হয়, সেই জন্য তুমি খুব কম সময়ের মধ্যেই তোমার ইয়েগুলো তুমি লেখার চেষ্টা করবে, ঠিক আছে। দ্য লাইন্স মেনশন a small boy
who works due to dusk in a sawmill। ঠিক আছে, আমি কি লিখলাম? The lines mention a small boy who works due to dusk in a sawmill। একজন ছোট্ট ছেলেকে সে মেনশন করেছে যে সেই ছেলেটা সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সোমিলে কাজ করছে, সোমিলে কাজ করে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, সিন্স হি ওয়াজ ওল্ড ইনাফ টু নো বিগ বয় who doing men's work though a child at heart। the speaker কি লিখবা? কবিতার যদি কবির কথা বলো, কবিকে তুমি এটা বলে মেনশন করবা, the speaker, the speaker। ঠিক আছে, the speaker লিখবা। the speaker says বলে, says about the আমি উপরে লিখছি, এটাও মুছে দিচ্ছি। about the boy, আচ্ছা, says about the boy who is a child at heart। সে মনের দিক থেকে একজন শিশু, but he works like a man। সে মনের দিক থেকে একজন শিশু, কিন্তু সে কাজ করে লাইক আ ম্যান, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা বাকিটা লিখব, ফর হিজ familial demand। familial demand বলছে যে সে তার পরিবারের চাহিদার জন্য সে কাজ করে, কিসে? একটা সোমিলে কাজ করে, যে মনের দিক থেকে একজন শিশু কিন্তু কাজ করে একজন মানুষের মতো। the lines portray, আচ্ছা এখান থেকে লিখি, the lines portrays the sad image of the society। তারপরে আর কি লিখবা, যে এটার অর্থ কি? the lines portray the sad image of the society। সমাজের দুঃখ ভারাক্রান্ত একটা চিত্র এই লাইনগুলো তুলে ধরে। the lines portray, এই লাইনগুলো চিত্রিত করে বা তুলে ধরে the sad image, দুঃখ ভারাক্রান্ত একটা ছবি বা চিত্র of the society, সমাজের একটা কি তুলে ধরে? একটা দুঃখ ভারাক্রান্ত, অথবা কি বলবো এটাকে, হ্যাঁ এটাই বলা যায়। ঠিক আছে, বা ক্রুয়েল বা হার্শ। তারপরে আমরা লিখতে পারি এরকম, যে উই সি, আমরা দেখি, the harsh reality of
লাইফ। ঠিক আছে, দেখো আমি সম্পূর্ণ লাইনগুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কোথায় তোমরা লিখবা। আর আমি যেটা বললাম যে WH কোশ্চেন তুমি যুক্ত করবা, আমি একটা WH কোশ্চেন যুক্ত করেছি কি যে সোসাইটির মধ্যে, কোথায়, সোসাইটির মধ্যে, এবং কে কাজ করেছিল বা কার সম্পর্কে বলা হচ্ছে, হু, ওই বয় সম্পর্কে বলা হয়েছিল, কে লিখেছে, রবার্ট ফ্রস্ট লিখেছে। ঠিক আছে, কি লিখেছে, অ্যাবাউট দ্য বয়, একটা বয়ের ঘটনার দিকে, যে যার হাত কেটে যায় সোমিল দিয়ে। অত বেশি কনটেক্সট না লিখে যেটুকু বলেছে টু দা পয়েন্ট আমাদের লিখতে হবে। যে বলেছিল কি, কবিতার লাইনগুলো একটু মনে করো, যে ছেলেটার মনের দিক থেকে যে যদিও সে শিশু কিন্তু কাজ করে একজন মেন্স ওয়ার্ক, সে একজন মানুষের মতো কাজ করে। ঠিক আছে, পুরো প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করে। দেখো আমি লাইনগুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দ্য লাইন্স, প্রথমেই তোমরা লিখবা এটা যে এই লাইনটা কোথায় থেকে নিয়েছে। ঠিক আছে, এখান থেকে তুমি আরেকটা লাইনও করতে পারো। এখান থেকে প্রথম লাইনটা লেখার পরে তুমি এটা নিচের লাইন থেকেও শুরু করতে পারো, এটা তোমার জন্য একটু ভালো হবে। আমি যদিও একটু ডিরেক্ট লিখছিলাম, তো এটা তুমি নিচের লাইন থেকে শুরু করবে। ঠিক আছে, মানে আরেকটা প্যারা করে তুমি শুরু করবে। এখানে বলা হয়েছে দ্য লাইন্স আর টেকেন ফ্রম দ্য পোয়েম আউট বাই রবার্ট ফ্রস্ট। দ্য লাইন্স মেনশন a small boy who works due to dusk in a sawmill. The speaker says about the boy who is a child at heart, but he works like a man for his familiar demand. The lines portray the sad or harsh, যে কোনো একটা তুমি দিবা, sad or harsh image of the society. We see the harsh reality of life. আমরা কি দেখি, যে একটা নিষ্ঠুর কর্কশ একটা রিয়েলিটি, একটা বাস্তবতা এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এইগুলো তুমি লিখে দিবা, বুঝছো বিষয়টা? আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের গুরুত্বপূর্ণ না, এই কোশ্চেনটা, এই ধরনের প্রশ্ন অর্থাৎ এক্সপ্লানেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেটা হচ্ছে এই এক্সপ্লানেশন, বুঝছো বিষয়টা? তো এগুলো আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু আগে এসেছে। ঠিক আছে, আমি মুছে দিব, মুছেই দিই। এখন তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেইটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ লাইনগুলো কবিতার মধ্যে, এবং তোমাদের আমি প্রত্যেকটা, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বই দাগিয়ে নিতে পারো, অথবা সেই সময়গুলো যেই সময়গুলোতে তোমাদের আমি দাগিয়ে দেবো সেগুলো তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তুমি নোট করে রাখতে পারো, মোবাইলে হোক আর যেখানে হোক। দেখো তোমাদের বইয়ে আমি ইউনিটের নামগুলো বলবো এবং লেসনের নামগুলো বলবো, সেইখান থেকে তোমরা পড়ে নিবে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি কি। আচ্ছা, নেলসন ম্যান্ডেলার তোমরা শেষের দিকের কিছু লাইন, তার কোটেশন, তার মুখনিসৃত যে বাণীগুলো আছে সেইগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। সেইগুলো সে কিসের জন্য বলেছে, যে এই যে এখানে একটা কথা বলেছে যে তোমরা আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। এই কথাটাই কেন বলছে এটা তুমি এক্সপ্লানেশনে পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে তোমার নেলসন ম্যান্ডেলার এটা পড়বা, যেহেতু বঙ্গবন্ধু নিয়ে আর প্রশ্ন আসবে না সেজন্য এটা বলবো না। এইখানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, তোমাদের এটা যদিও অন্য কোনো নামে লেসনটা আছে, এই লেসনটা তুমি পড়বা। আর কবিতা, সবগুলো কবিতা পড়তে হবে, সবগুলো কবিতা। এর মধ্যে সব থেকে আই ওয়ান্ট টু বি ফ্রি ফ্রম ইনিসফ্রি, না আই ওয়ান্ট টু গো ইনিসফ্রি, এরকম একটা কবিতা আছে, সেই কবিতাটা তোমরা পড়বা ভালোভাবে। তারপরে এটিকেট ম্যানার থেকে তোমরা পড়বা, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থেকে পড়বা। তারপরে অ্যাডোলেসেন্স, পুরা অধ্যায়টাই তোমরা পড়বা ভালোভাবে। অ্যাডোলেসেন্স পুরা অধ্যায়টাই পড়বা, বিশেষ করে শিল্পীর স্টোরিটা। তারপরে তোমাদের এইখানে আমেরিগো পড়বা। আমেরিগোর মধ্যে আমেরিগোর যে কথাগুলো আছে সেখানে তার মা তাকে রেখে গিয়েছে, তার বাবার কাছেও সে যেতে পারছে না টাকার জন্য। তো এই যে রিয়েলিটি, এইগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আমেরিগো থেকে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে পড়বা হচ্ছে ওয়াটার এভরিহোয়ার
এইটার লাইনটা তোমরা 5 স্টার দিয়ে রাখো, এই লাইনটা 5 স্টার দিয়ে রাখো। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এনসেন্ট মেরিনারের দ্বারা একটা কবিতা, এনসেন্ট মেরিনার নামে একটা কবিতা ছিল, সেই কবিতার একটা অংশ ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নর এনি ড্রিঙ্ক টু ড্রপ টু ড্রিঙ্ক, এরকম একটা লাইন আছে, ঠিক আছে? তো মনে আসছে না, যাই হোক। এরপরে যদি তোমাদের লিজেন্ড গাজে অথবা হারকিউলিস থাকে এই দুটা পড়বা। তারপরে ড্রিমস অধ্যায়টা সম্পূর্ণ তোমাকে সাজালো মুখস্থ রাখতে হবে, কোন কনটেক্সটে কোন লাইনটা বলছে সবগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ড্রিমস এই বিষয়ে কিন্তু আমি এইচএসসির যে ক্লাসগুলো নিতাম আগে, সেই ক্লাসগুলোর মধ্যে তোমরা ব্যাখ্যা পেতে পারো, আমার আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলেই তুমি দেখতে পাবে। আই হ্যাভ এ ড্রিমস, ড্রিম পয়েমস, তারপরে হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম, এইগুলো। তারপরে ডায়াসপোরা সম্পূর্ণ পড়তে হবে। ডায়াসপোরা যদি তোমাদের থাকে সিলেবাসে সম্পূর্ণ পড়তে হবে, ঠিক আছে? এরপরে পিস অ্যান্ড কনফ্লিক্টের মধ্যে দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, আর্নেস্ট হেমিংওয়ে, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে তুমি হোয়াট ইজ এ কনফ্লিক্ট, এখানে থেকে পড়বা। তারপরে এইখানে ফোক মিউজিক, আর্ট অ্যান্ড মিউজিক, এইখানে তোমার সম্পূর্ণ অধ্যায় যদি থাকে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ফোক মিউজিক, ক্রাফটস ইন আওয়ার টাইম, হোয়াট ইজ এ বিউটি, সিগমুন্ড ফ্রয়েডের কিছু থিওরি আছে হোয়াট ইজ এ বিউটির মধ্যে, সেটা তুমি ভালোভাবে পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ, এটা পড়বা ট্যুর অ্যান্ড ট্রাভেল অধ্যায় থেকে, বুঝছো? আশা করবো যে তোমাদের এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বইয়ের যে দাগানোর বিষয় সেটা কিন্তু শেষ করলাম খুবই সংক্ষিপ্ত বা শর্টকাটে। তোমাদের লেসনগুলো আমি মেনশন করে দিয়েছি, সেই লেসনগুলোর মধ্যে থেকে তুমি ভালোভাবে পড়ে নেবে। এটা কতটা ইম্পর্টেন্ট, যেদিন পরীক্ষার হলে যাবে সেদিন বুঝতে পারবে যে ভাইয়া যে আমাদের এক্সপ্লানেশনের একটা ক্লাস নিয়েছিল সেটা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ এক্সপ্লানেশন যদি এসে যায় তাহলে তোমাদের আর কিন্তু রক্ষা নেই। এক্সপ্লানেশন আসলে তোমাকে যে পদ্ধতি আমি শিখিয়ে দিলাম, যে প্রথমে তুমি লাইনগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা বলবা, তারপরে একটা স্পেস দিয়ে সেখানে তুমি বিস্তারিত সেই লাইনগুলোর মধ্যে কি বুঝিয়েছে সেটা তুমি বলে দিবা, বুঝছো? ফ্রি হ্যান্ড রাইটিং এর একটু অভিজ্ঞতা তোমার থাকতে হবে, একটু চর্চা তোমার থাকতে হবে। আগে থেকে যদি তুমি সেন্টেন্স মেকিং করতে পারো, তোমার এর আগে সেন্টেন্স মেকিং সম্পর্কে আমি ক্লাস নিয়েছি, সেই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে দেখতে পারো ইনশাআল্লাহ তোমার দ্বারাই সম্ভব। জগন্নাথে আসবে, ফারুক ভাইয়ের সাথে চা খাবে, ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা সাবস্ক্রাইব না করলে কিন্তু চা খাবো না, ঠিক আছে?